ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। গাজল সিভিল সার্ভিস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি কাজল স্যার আজকে আবার ফিরে এলাম নতুন একটি টপিক নিয়ে, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন ডেভেলপমেন্ট। এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কোন টপিকের উপর আলোচনা করব। তো প্রথমে আমি একটি ছোট্ট গল্প বলে নিই, তাহলে টপিকটা বুঝতে সুবিধা হবে। দুটো বীজ দেখা গেল, দুটোই আমের বীজ। আমরা মালদাবাসী, আম খেতে ভালোবাসি। দুটো আমের বীজ, একই সম্ভাবনাময় দুটো আমের বীজকে আমি দুই জায়গায় ছড়িয়ে দিলাম। একটা পাথুরে মাটিতে, দেখা গেল সেটা কাকুর মাটি বা পাথুরে মাটি, আর একটা আমাদের যে উর্বর মাটি রয়েছে সেখানে। এবার যেই আমের বীজটাকে আমরা খুব উর্বর মাটিতে ছড়িয়েছিলাম, সেখানে আশেপাশে যত্নশীল মানুষ ছিল, কেয়ারিং করার অনেক মানুষ ছিল, জল বাতাস হাওয়া সবই পেয়েছে। তো দেখা গেল কালক্রমে একদিন দুটো আম গাছ ছের মধ্যে একটি আম গাছ, যেটা ওই জল বাতাস পেয়েছে, দোআঁশ মাটিতে পড়েছিল, সে বড় হয়ে ফল দিচ্ছে, সে অনেক সবুজ এবং অনেক বড় একটা গাছ হয়ে উঠেছে। কিন্তু অন্য ফলটি যেটা কাকুরে বা পাথুরে মাটিতে পড়েছিল, সে হয়তো অঙ্কুরিত হয়েছে, কিন্তু সে আর বড় হতে পারেনি বা বড় হয়ে ফল দেয়নি। তো আমরা এখান থেকে কি বুঝতে পারি যে একটা জীবন পরিপূর্ণতা তখনই পাবে যখন আমাদের এই হেরিডিটি মানে জন্মসূত্রে প্রাপ্ত কিছু গুণাগুণ সঠিক পরিবেশে গিয়ে লালিত পালিত হবে। তখনই কি হবে, একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট বা হোল ডেভেলপমেন্ট একটা শিশুর ক্ষেত্রে ঘটবে, যেমনটা ওই আমের বীজের উদাহরণ দিয়ে আমি বোঝালাম। তো হেরিডিটিটা কি, আমরা বায়োসায়েন্সে পড়েছি। হেরিডিটি হচ্ছে কিছু সম্ভাবনা, জন্মগত কিছু সম্ভাবনা, জেনেটিক কিছু গুণ, যেগুলো প্রত্যেকটা মানুষই তার পূর্বপুরুষদের কাছ থেকে পায়। সে জন্মগ্রহণ করে, তারপরে একটা পরিবেশে আসে, পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া মিথস্ক্রিয়া করতে করতে সে একদিন বড় হয়ে ওঠে। যদি পরিবেশ তার অনুকূল হয় বা পরিবেশের সাথে যদি সে সবসময় মানিয়ে নিতে পারে বা পরিবেশের সাথে যদি অ্যাডজাস্ট করতে পারে, তাহলে দেখা যাবে কালক্রমে সে একটা যোগ্য নাগরিক হয়ে উঠেছে, একজন ভালো মানুষ হয়ে উঠেছে বা সমাজে উপযুক্ত হয়ে উঠেছে। কিন্তু যে পায় না, সে হয়তো সমাজ থেকে হারিয়ে যায়, অথবা বিভিন্ন রকমের অ্যান্টি সোশ্যাল বা বিভিন্ন রকমের খারাপ নেগেটিভ যে সমস্ত ফর্মগুলো আছে সেগুলোতে ইনভলভ হয়ে যায়। তো আমরা আজকে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের যে প্রভাব রয়েছে আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা একবার আলোচনা করে নেব। তার আগে আমরা একটু দেখে নিই একটা ছোট্ট সংজ্ঞা। কি বলছে, মানব বিকাশ একটি সম্মিলিত প্রক্রিয়া যেখানে বংশগতি শিশুর জিনগত সম্ভাবনা নির্ধারণ করে এবং পরিবেশ সেই সম্ভাবনার বাস্তব ফলাফল তৈরি করে। আধুনিক মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব আমরা একে একে অবশ্যই পড়ব। পিয়াজে রয়েছে, ভাইগডস্কি রয়েছেন, সিগমন্ড ফ্রয়েড রয়েছেন, এরিকসন রয়েছেন। তারপরে বিভিন্ন বিহেভিয়ারিজম থিওরি রয়েছে, যেই থিওরিগুলো বারবার নেচার এবং নার্চারের যে কম্বাইন্ড বা ইন্টারাকশন, তার ফলে যে একটা অলরাউন্ড বা হোল ডেভেলপমেন্ট, তার কথাই তিনি বলেছেন। তারপর হচ্ছে ব্রিনার, এরা সবাই এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে পরিবেশ এবং হেরিডিটির গুরুত্ব অধিক মাত্রায় দিয়েছেন। তো আমরা সেটা একে একে দেখে নেব। হচ্ছে প্রমাণ করে প্রকৃতি এবং লালন পালন, যেটাকে আমরা নার্চার বলি বা কেয়ারিং বলি, তার যৌথ যে ফল, সেটাই হচ্ছে আমাদের অলরাউন্ড বা হলিস্টিক ডেভেলপমেন্ট। আমরা পিয়াজের নাম শুনেছি, তিনি কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি দিয়েছেন। কিন্তু এই কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটা হবে কোথায়? একটা শিশু সে জন্মালো, তারপরে যদি তাকে আমি সেই ধুধু মরুভূমিতে রেখে আসি, অথবা সেই হিমালয়ের পাহাড়ে রেখে আসি, অথবা কোনো মানে একটা কোনো প্রান্ত মাঠে যেখানে লোকজন নেই সেখানে রেখে আসি, তার কি এই কগনিটিভ ডেভেলপমেন্ট হবে? তার কি এই যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সেগুলো কি হবে? হবে না। তারপরে কোনো কিছুই তার হবে না। তো কখন হবে? যখন সে পরিবেশে আসবে। তাই কি বলেছেন যে নেচার প্লাস নার্চার ব্যালেন্স, দুটোর যৌথ প্রয়াস যদি ঠিকঠাক একটা শিশু পায়, তবেই তার ডেভেলপমেন্টটা হবে। এখানে কি বলেছেন পিয়াজে বলেন, শিশু তার জৈবিক মেধা ক্ষমতা যেটা জন্মগত সূত্রে সে পায় বা হেরিডিটি নিয়ে যে সে জন্মগ্রহণ করে,
কিন্তু সেই ক্ষমতা তখনই বিকশিত হয় যখন শিশু পরিবেশের সাথে সক্রিয়ভাবে মিথস্ক্রিয়া করে। আমরা প্রথমে আলোচনায় বলে দিয়েছিলাম যে বংশগতির কি কি ভূমিকা রয়েছে, আর কি বলে জানো পরিবেশের কি ভূমিকা রয়েছে সেটাই আমরা আলোচনা করবো। তার দুটো দিক দিয়ে আমরা দুটো ভাবে আলোচনা করবো। একবার দেখবো অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ পিয়াজে হাউ হেরিডিটি ইনফ্লুয়েন্স অন ডেভেলপমেন্ট। বিসাইডে আমরা দেখব যে হাউ এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্স ডেভেলপমেন্ট। তো আমরা প্রথমে কি পাচ্ছি পিয়াজের ক্ষেত্রে বংশগতির ভূমিকা কি কি আছে হেরিডিটিতে। জৈবিক পরিপক্কতা, প্রথমে আমরা ব্রেনের কথা আসি। স্বাভাবিক, এটা হেরিডিটিক্যালি আমরা প্রত্যেকেই পেয়ে থাকি, কারণ ওই যে বিভিন্ন রকমের আমরা দেখি না যে বিকলাঙ্গ শিশুর জন্ম হয় বা এক্সেপশনাল চাইল্ডের জন্ম হয়, সেগুলো এটা বলা হয় মানে হেরিডিটিক্যালি ডিফেক্ট, অথবা যেটা মাতৃগর্ভেই তার কিছু একটা মানে হয় না কিছু একটা বৈষম্য, যার ফলে ব্যতিক্রম শিশুর জন্ম হতে পারে। কিন্তু বলছে যে আমরা একটা স্বাভাবিক মানুষের জন্ম বা স্বাভাবিক মানুষের যে একটা গঠন কি করে বলবো, তার ব্রেনের যেমন 3টে ফাংশন রয়েছে। তো আমরা প্রথমে কি দেখতে পাবো, যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে বংশগতির ভূমিকা। বংশগতির ভূমিকার প্রথমেই আসে জৈবিক পরিপক্কতা, মানে ব্রেনের যে একটা পূর্ণ ডেভেলপমেন্ট রয়েছে। তো ব্রেনের পূর্ণ ডেভেলপমেন্ট আমরা কি কি দেখতে পাবো, একটা ব্রেন ফাংশন যে রয়েছে সেটা হচ্ছে প্রথমেই সেরিব্রাম। সেরিব্রামে কি কি থাকে, আমরা যে সমস্ত কিছু চিন্তা করি, থট, যেমন থট প্রসেস, আমাদের থট প্রসেস এগুলো কোথা থেকে আসে, আমাদের এই সেরিব্রাম থেকে। তারপর হচ্ছে মেমোরি, আমরা অনেক কিছু মনে রাখতে পারি, স্মৃতি ধরে রাখতে পারি, সেটা হচ্ছে মেমোরি। আর সেরিব্রামে কি কি থাকে, সেরিব্রামে থাকে হচ্ছে আমাদের যে বডি যে আমি হাত নড়াচ্ছি, এই বাঁকা করছি, ঘাট বাঁকা করছি, ডান্স করছি, মানে আমাদের যে বডি জেস্টার পশ্চার রয়েছে, যে জেস্টার পশ্চার যেগুলো রয়েছে আমাদের, সেগুলো আমাদের কে নির্ধারণ করে, সেরিবিলাম, জেস্টার পশ্চার। আর কি হয়, এই ব্রেইন স্টেমটা কি হয়, এই যে দুটোর যে সম্মিলিত যে ফাংশন, যেটা স্পাইনাল কর্ড দিয়ে নির্ধারিত হয়, ব্রেন স্টেম সেটাই কাজটা করে। তার মানে এটা কথা থাকে একটু পেছন দিকে আমাদের থাকে। তো ব্রেইন আমাদের যদি এই 3টে ফাংশন না থাকে, 3টে ফাংশন যদি ঠিকঠাক না করে, তাহলে সে ওই কি বলে মানে ওটা হচ্ছে মানে কি মানে প্রথমে তৈরি থেকেই যদি ডিফেক্ট থাকে, সিস্টেমেটিক যদি ডিফেক্ট থাকে, তাহলে তো তাকে যেভাবেই পরিবেশে যাই লালন পালন করা হোক না কেন, তার ডেভেলপমেন্ট হবে না। তো আমরা এগুলো দেখতে পাই। তারপরে দেখতে পাই কি দেখতে পাই, তারপর আমরা যাব আরেকটু নিচে। তারপর হচ্ছে চিন্তা ভাবনার ক্ষমতা, স্কিমা। এটা আমরা পিয়াজের থিওরিতে আগেই পড়েছি। স্কিমাটা কি, স্কিমা হচ্ছে যে একটা জন্মগত বৈশিষ্ট্য, মানে আমরা কিছু হয় না, আমাদের ব্রেনে ওই জন্ম থেকেই একটা অবয়ব থাকে, একটা 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 চিত্র থাকে। যেমন ছোট অবস্থায় একটা শিশু যখন জন্মায় তখন তার স্কিমাটা কি থাকে, স্কিমাটা হচ্ছে তার কান্নাটা স্কিমা, ওয়ান টাইপ অফ সাউন্ড, ক্রাইম, ওটাকে যদি আমরা স্কিমা ধরে নিই, তারপরে সে আস্তে আস্তে মায়ের মুখ থেকে ভাষা বিভিন্ন শব্দ শুনতে থাকে। তার কাছে কিন্তু প্রথমে এগুলো সবই শব্দ মনে হয়, একটা সাউন্ড মনে হয়, সে কিন্তু সাউন্ডটাকে নিচ্ছে। এই যে সাউন্ডটার যে আলাদা আলাদা ডিফারেন্স সিয়েটস আছে বা ডিফারেন্ট সিয়েশন আছে, এটা সে কখন বুঝতে পারে, যখন 2-4 দিন 10 দিন 15 দিন যখন সে তার মায়ের কথাগুলো অনবরত শুনতে থাকে। তার মানে তার প্রথম যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে স্কিমাটা ছিল বা সাউন্ডের ক্ষেত্রে স্কিমা ছিল, সেটা হচ্ছে কান্না। তো এরকম করে হয় স্কিমাটা আস্তে আস্তে বড় হয়। কোথায় বড় হবে, স্কিমাটা বড় হবেটা কোথায়, পরিবেশে। একটা শিশু জন্মালো, তার মা তাকে আদর করছে, কান্না করলে তাকে বাবারে ধন্ডে যাই হোক যেভাবে সুন্দর আদর করে তাকে চুপ করাচ্ছে। সে তারপরে শিশুটা অন্যজনের কোলে যাচ্ছে, বাবার কোলে যাচ্ছে, দাদুর কোলে যাচ্ছে, দিদার কোলে যাচ্ছে। তার মানে কি, তার কাছ থেকে নতুন নতুন ভাষা শিখছে। তার মানে তার স্কিমাটা আস্তে বড় হচ্ছে। এই যে দাদু দিদা বাবা এগুলো সে কোথায় পাবে, পুরোটাই পরিবেশে পাবে। তো বলছে স্কিমা, আমি যে আলোচনা করছিলাম সেই স্কিমা অবশ্যই একটা বাচ্চার থাকবে, প্রথমে থাকবে। তার মানে সে জন্মগত তার একটা স্কিমা নিয়ে সে জন্মায়। তারপরে আমরা চলে আসি এবার এনভায়রনমেন্ট। এই যে কথাগুলো আমি বললাম যে স্বাভাবিক তার স্কিমা রইলো, সেই স্কিমা নিয়ে জন্মালো, বাট স্কিমাটা
কেয়ারিং হবে কোথায়? আমরা তো প্রথমেই বলেছি নেচার এবং নার্চার। নার্চারিং কোথায় হবে? নার্চারিং হবে আমাদের সোসাইটিতে, আমাদের সোশ্যালে, তারপরে আমাদের পরিবেশে। এবার আমরা দেখি পরিবেশের ভূমিকা কি কি রয়েছে। বলছে এক্সপিরিয়েন্সেস। স্বাভাবিক, একটা শিশু যত আস্তে আস্তে বড় হবে, প্রথমে একটা শিশু জন্মালো, আমরা পিয়াজের থিওরিতে যে 4টা ধাপ দেখেছি, সেন্সরি থেকে শুরু করে ফর্মাল অপারেশনাল স্টেজ অবধি, এই যে 4টা ধাপ, প্রথম ধাপে সে কি করছে? কোন একটা জিনিসকে যখন ধরছে, সে থাবা দিয়ে ধরছে, পুরো হাতটা, কলমটা ধরার সময় পুরো হাতটা ইউজ করছে। কিন্তু যখন সে বড় হচ্ছে, পরিবেশে যখন তার দীর্ঘ সময় কেটে যাচ্ছে, তখন সে শুধু পেনটাই, পার্টিকুলার 2টো আঙুল ইউজ করে পেনটা ধরছে। তার মানে কি? সে আস্তে আস্তে বড় হচ্ছে, তার মধ্যে লজিক্যাল সেন্স তৈরি হচ্ছে, তার মধ্যে প্রবলেম সলভিং অ্যাটিটিউড তৈরি হচ্ছে, তার মধ্যে এম্পিরিক্যাল যে বিভিন্ন রকমের কি বলবো লজিক সে ইউজ করতে পারছে, সে একা একা অনেক প্রবলেম সলভ করতে পারছে। এই সোশ্যাল ইন্টারাকশন, সে পরিবেশে এসে বন্ধুর সাথে মিশছে, পিয়ার গ্রুপ তৈরি করছে, স্কুলে স্যারকে ফলো করছে, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কি হচ্ছে? তার মধ্যে একটা পূর্ণ ব্যক্তিত্ব বা ব্যক্তিসত্তা গড়ে উঠছে। ওই জন্য কি বলছে যে একটি শিশুর জিনগতভাবে ভালো সমস্যা সমাধানের ক্ষমতা থাকতে পারে। স্বাভাবিক, একটা শিশু খুব ভালো সমস্যা সমাধানের ক্ষমতা থাকতে পারে, কিন্তু যদি পরিবেশে খেলনা, বই, ধাঁধা, এক্সপ্লোরেটরি কার্যকলাপ না থাকে, তবে তার জিনগত সম্ভাবনা প্রকাশ পাবে না। এখানে আমি একটা অন্য উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে আন্টার্কটিকাতে আমাদের যে সম্পদ প্রচুর, নাকি সেখানে বরফের নিচে প্রচুর সম্পদ লুকিয়ে আছে, কিন্তু সেগুলোকে সম্পদ বলা হচ্ছে না। অ্যাকর্ডিং টু দ্য জিওগ্রাফি, সেগুলোকে সম্পদ বলা হচ্ছে না। কেন বলা হচ্ছে না? কারণ তার কোনো ইউজেস নেই, তাকে আমরা ব্যবহার করতে পারছি না। তো সেরকমই সম্পদ যতই থাকুক একটা মানুষের মধ্যে, তার ব্রেন, তার এক্সিলেন্সি, তার হাই অ্যাবিলিটি, তার লজিক্যাল বা আইকিউ হাই থাকতে পারে, কিন্তু তার যদি ইউজেস না হয় সোসাইটিতে, টু ডেভেলপ সামথিং, টু ক্রিয়েট সামথিং, টু ইনভেস্ট কি বলবো ইনভেনশন সামথিং, তাহলে কি হবে? সেই জ্ঞানের বা সেই পারফরমেন্সের কোনো দাম নেই। তারপর আমরা চলে যাই ভাইগটস্কির সোশিও কালচারাল থিওরি, যেটা ভাইগটস্কির সোশিও কালচারাল থিওরি। এখানে কি বলেছেন? বলো এনভায়রনমেন্ট ডোমিনেন্ট বাট সাপোর্টেড বাই দ্য হেরিডিটি। তিনি এনভায়রনমেন্টকে খুবই গুরুত্ব দিয়েছেন, কিন্তু কাকে সাপোর্ট করে করেছেন? হেরিডিটিকে। কি বলছেন এখানে? তিনি কি বলছেন? বংশগতির ভূমিকা কি আছে? সেন্সরি ক্যাপাসিটি, তার সেন্সরি ক্যাপাসিটি সে জন্মগতভাবে নিয়েই জন্মায়, আমরা জানি। কারণ ওইখানে আমরা ওই যে দেখি জেডপিডির কথাটা আসে, একটা নির্দিষ্ট মাত্রা অবধি মানুষ শিখতে পারে এবং তার একটা সম্ভাবনা থাকে, এবং বাকি যে জায়গাটা যে তার যে একটা এরিয়া রয়েছে, জেডপিডি বলে আমরা কি বুঝি? শিশু যেটা করতে পারছে আর তার যা সম্ভাবনা রয়েছে, মাঝখানের যে বর্ডারটা রয়েছে, তাকে আমরা জেডপিডি লাইন বলছি। তো কি বলছে? সেন্সরি ক্যাপাসিটি, বেসিক কগনিটিভ পোটেনশিয়াল, স্বাভাবিক। এগুলো তো যদি না থাকে, তাহলে সেটাকে পরিবেশের নার্চার কি করে করবো আমরা? এই যে পরিবেশে কি কি শেখে, তার যদি সেন্সরি ক্যাপাসিটি ঠিক থাকে, সে যদি নিতে পারে, ধারণ ক্ষমতা ওর যদি থাকে, তাহলে সে কি করতে পারে? ল্যাঙ্গুয়েজ খুব তাড়াতাড়ি শিখতে পারে, তার ভাষা আর বিকাশ তাড়াতাড়ি হয়। তারপরে হচ্ছে ইন্টারাকশন উইথ অ্যাডাল্টস, সে বড়দের সাথে মিশতে পারে। তারপরে কালচারালি সে অনেক কি বলবো মানে দ্রুত অ্যাডজাস্ট করতে পারে। আর যেটা আছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি, এই জেডপিডি কথাটা আসলে আমরা আরেকটা জিনিস পাই, স্কাপোফোল্ডিং। এই যে স্কাপোফোল্ডিং এখানে আছে। জেডপিডিটা কি? যে একটা শিশু যদি আমরা একটা ডায়াগ্রাম এঁকে দিই এরকম, যে একটা শিশু, সে দেখা গেল তার সম্ভাবনা হচ্ছে এইটুকু, সে কিন্তু এই জায়গা অবধি করতে পারবে, কিন্তু সে এখন এইটুকু করতে পারছে, সে এইটুকু নিজে নিজেই পারছে। উইদাউট টেকিং এনিবডিজ হেল্প হি ক্যান ডু সিম্পলি দিস এরিয়াস ওয়ার্ক। তাহলে এই যে লাইনটাকে আমরা বলছি, এটাকে বলছে জেডপিডি লাইন। আর এইটুকু করাতে গেলে তাকে কি করাতে হবে? তাকে স্ক্যাপোফোল্ডিং এর হেল্প নিতে হবে। স্ক্যাপোফোল্ডিং মানে কি? স্ক্যাপোফোল্ডিং মানে হচ্ছে হেল্পিং হ্যান্ড। দেখা গেল যে সে কাজটা পারবে, জাস্ট তাকে আমি যদি একটা ক্লু দিই বা তাকে যদি একটু ঠেলে দিই, তাহলেই সে কাজটা পারবে।
তাহলে কি হচ্ছে, তার মধ্যে সম্ভাবনা আগে থেকে ছিল, সে এতটা কাজ করতে পারবে, কিন্তু সে এতটা পারছিল, কোনো কারণে সে এতটা পারছিল না। পরিবেশের কেউ একজন, সে যেই হোক, তার থেকে বেশি জানে বা তার থেকে বেশি জ্ঞানী, সে বাবা মা হতে পারে, সে টিচার হতে পারে, সে পিয়ার গ্রুপে তার বন্ধু হতে পারে, অথবা সোসাইটির যারা স্টেক হোল্ডার রয়েছে তারাও হতে পারে, তারা স্ক্যাপ হোল্ডিং এর কাজ করতে পারে। তারপরে তাকে একটু ধাক্কা দিয়ে দিলে সে কি করবে, গড় গড় করে দৌড় দেবে। তো এগুলো কোথায় ঘটছে, পুরোটাই হচ্ছে পরিবেশে। তারপর আমরা চলে যাই, এখানে একটা উদাহরণ দিয়েছি, বলছি একই বুদ্ধি সম্পন্ন দুটি শিশুর মধ্যে যে শিশু শিক্ষকের সাহায্যে সাহায্য পায়, স্বাভাবিক, আমরা আমাদের ক্লাসরুমে দেখতেই পাই, যারা টিচারদের সাহায্য পরিপূর্ণভাবে পায় তারা অনেক ভালো জায়গায় ভালো কিছু করতে পারে। অনেকেই সাহায্য পায় না, সে লাজুকতার খাতিরে দেখবে অনেকেই সাই থাকে, টিচারদের সাথে মিশতে চায় না, টিচারকে মন খুলে বলতে পারে না। আমাদের ক্লাসে আমরা অহরহ পাই যে একটা ছেলেকে বলছে তোর প্রবলেম কি, ও নিজের, ওকে যে আমি সাহায্য করব, ও যে জানে না এই কথাটাই সে জানে না যে সে জানে না। ব্যাপারটা হচ্ছে তাকে তো বলতে হবে যে আমি স্যার এইটা বুঝতে পারছি না। একবার, দুবার, 10 বার হয়তো টিচাররা চেষ্টা করে তাকে বোঝানোর জন্য, কিন্তু একসময় অবশ্য টিচারদের সারা জীবনই চেষ্টা করা উচিত, টিচার তো বাবা মায়েরই বিকল্প। তো আজকাল কি হয়, আজকাল হচ্ছে টিচাররা কি করে, যে অ্যাক্টিভলি পারফরমেন্স করে বা ইন্টারাক্ট করে উইথ টিচার তাদের প্রতি একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলে। তো ফলে তাদের ডেভেলপমেন্টটা তাড়াতাড়ি হয়। আর যারা অ্যাক্টিভলি পারফরমেন্স টকিং করে না, ফিডব্যাক দেয় না টিচারের কোশ্চেনের, তখন কি হয়, সে কিন্তু ওই ক্লাসরুমের একটা কোণাতে একলাই পড়ে থাকে। তো যাকে, তো এই জন্যই বলছে যে তা কি হবে, যে শিশুরা স্ক্যাফোল্ডিং বা হেল্পিং হ্যান্ড পায় in his or her classroom or the real working field, his or her development is so high. বলছে প্রবলেম সলভিং শেখে। ভাইগডস কি বলেছেন, কালচার টিচেস দ্য চিলড্রেন হাউ টু থিঙ্ক। কালচার কি শেখায়, পরিবেশ কি শেখায়, আমাদের কি করে শিখতে হয়। তারপরে চলে যাই আমরা সিগমন্ড ফ্রয়েড, যার বিশ্ববিখ্যাত থিওরি রয়েছে, সাইকোঅ্যানালাইটিক থিওরি, সাইকোসেক্সুয়াল থিওরি, বিভিন্ন নামকে ডাকা হয়। তাহলে কি বলছে তিনি, হেরিডিটি, বলছে জন্মসূত্রেই একটা শিশু কিছু গুণাগুণ নিয়ে জন্মায়, যাকে তিনি বলছেন ড্রাইভ অথবা লিবিডো। লিবিডো নাকি একটা শিশুর মধ্যে জন্মসূত্রেই থাকে। ইনস্টিং, যাকে তিনি এক কথাই বলছেন ইনস্টিং, লিবিডো। এই লিবিডোকে তিনি কি বলছেন, ইনস্টিং। লিবিডো, এটাকে তিনি কি বলছেন, ইনস্টিং বলছেন। এই লিবিডোটা কোথায় নার্চার হবে না, এনভায়রনমেন্টে। তখনই কি হবে, তার মধ্যে একটা হোল পার্সোনালিটি ডেভেলপ করবে। পার্সোনালিটি আর একটা কি তিনি বলেছেন, এই লিবিডোর ক্ষেত্রে মানুষের মধ্যে একটা পিজার প্রিন্সিপাল থাকে, ঈদের কথা বলছেন। বলছে জন্মসূত্রেই আমরা কি, অ্যাকচুয়ালি মানুষ বলে না, মানুষ হচ্ছে জন্মসূত্রেই কিছু পাশবিক আচরণ নিয়ে আসে, পরিবেশে এসে শেখে যে কোন আচরণটা করলে সে বাহবা পাবে, কোনটা করলে পাবে না। ওই জন্য তিনি কি বলছেন, ফ্রয়েড বলেন মানুষ জন্মায় ইনস্টিংটিভ ড্রাইভ নিয়ে, যাকে আমরা হেরিডিটি বলি, জিনগত বৈশিষ্ট্য বলি, জন্মগত বৈশিষ্ট্য বলি, কিন্তু তার ব্যক্তিত্ব গড়ে ওঠে পারিবারিক পরিবেশে। কি আছে বংশগতির ক্ষেত্রে আমরা কি পাই, নর্মালি কি পাই, একটা শিশু যখন জন্মায়, ছোট থাকে শিশু, তখন আমরা কি পাই, কি পাবো, তখন আমরা পাবো ঈদ। কারণ সে সবকিছুকে থাবাতে ধরবে, সে সবকিছুকে হয়তো আছড়ে দেবে, যতক্ষণ না সে শিখবে এটা করা উচিত নয়। তারপরে তার জন্মসূত্রে আর কি কি থাকে, হাঙ্গার থাকে, খিদা থাকে, অ্যাগ্রেশন থাকে, যে সে তার মায়ের কোলে সেফ ফিল করছে, অন্য কেউ নিয়ে গেলে কাঁদছে, বা যতক্ষণ তাকে একটু নাচানো হচ্ছে সে ততক্ষণ সুস্থ থাকছে বা কান্না করছে না, পরবর্তীতে যখনই তাকে থামিয়ে দেওয়া হচ্ছে সে কান্নাকাটি করছে। তারপরে যে প্লিজার সিকিং টেন্ডেন্সিস বা সাকিং টেন্ডেন্সিস যেটা থাকে, সেই জন্মসূত্রে এই আঙুল মুখে ঢুকিয়ে সে সাকিং করছে, চাটছে, এগুলো সব জন্মগত তার একটা শিশুর বৈশিষ্ট্য, এবং সেটা পরিবেশে এসে নার্চার হচ্ছে, তারপরে তার একটা অন্য রূপ ঘটছে। কি পাচ্ছে, বলছে ফলে কি হচ্ছে, ইগো অ্যান্ড সুপার ইগো। আমরা যে সুপার ইগো শব্দটা পাই, মোরালিটি, ভ্যালুস, এগুলো কোথায় থেকে আসে, এগুলো পরিবেশ থেকে আসে। বাবা মা একটা শিশুকে শেখায়
যে স্কুলে গিয়ে কোন আচরণটা করতে হবে আর কোনটা আচরণ করা যাবে না। স্কুলে গিয়ে বন্ধুর টিফিন চুরি করা যাবে না, করা যাবে না। পেন চুরি করে চুরি করা উচিত না উচিত নয়, এগুলো কে শেখায়? বাবা মা শেখায়। পাশাপাশি কে শেখায়? স্কুলে শিক্ষক মশাই শেখায়, আমরা বড়রা শেখাই। তো এগুলো কোথা থেকে শেখে? সে পরিবেশ থেকে শেখে, একা একা শিখে আসে না। তার মধ্যে তো ওই যেগুলো থাকে জেনেটিক যেগুলো গুণ, ঈদ, অ্যাঙ্গার, অ্যাগ্রেশন, সাকিং আর টেন্ডেন্সিস, এগুলো অটোমেটিক থাকে। এগুলো বিভিন্ন ভাবে হয় না, একটা কাঁচা মাটি, যেমন একটা শিশুর একটা কাঁচা মাটি, তাকে কি করছেন শিক্ষক রূপী সেই কুমোর বিভিন্ন শেপ দিচ্ছেন, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন চাহিদার পরিপ্রেক্ষিতে, বা বিভিন্ন সোসাইটির, আমি এরকম তৈরি করতে চাই, ওকে এরকম করে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। ওই যে বলছে প্যারেন্টাল ডিসিপ্লিন কোথায় শেখে? পরিবেশে শেখে। মোরাল টিচিং কোথায় শেখে? স্কুলে শেখে, বড়দের কাছ থেকে শেখে। চাইল্ডহুড ট্রেনিং কোথায় শেখে? মায়ের কাছ থেকে শেখে, শিশুরা বিশেষ করে। টয়লেট ট্রেনিং, ইমোশনাল সিকিউরিটি কোথায় থেকে শেখে? ইমোশনাল পরিবার থেকে শেখে। এরপরে আমরা আলোচনা করব যে আমাদের সোশ্যালাইজেশনের ক্ষেত্রে ফ্যামিলি আর আমাদের স্কুলের কি ভূমিকা রয়েছে, কারণ এগুলো তো একটা এজেন্সি। যাকে আমরা এটা আলোচনা শেষ করে দিই, তারপরে আমরা ওই আলোচনায় ঢুকবো। বলছে একটি শিশু জন্মগতভাবে কিছু আগ্রাসী প্রবণতা নিয়ে জন্মাতে পারে, কিন্তু পরিবেশ হচ্ছে স্ট্রিক্ট ডিসিপ্লিন, এমপ্যাথি, লার্নিং, ফ্যামিলি কেয়ার তার সেই আগ্রাসন কমাতে পারে। স্ট্রিক্ট ডিসিপ্লিন, এই যে আমরা কিছু কিছু দেখি, আমি নিজের থেকেই বলবো যে হয় না যে একটা শিশু কেমন হবে, কি আচরণ করবে, এটা কিন্তু বাবা মাকে খুব নজর দিয়ে দেখতে হয়। আমি দেখেছি আমারই কিছু পরিচিত মানুষ আছে যে তাকে শেখানো হচ্ছে স্কুলে গিয়ে তুই বন্ধুদের সাথে মিশবি না, তুই তোর টিফিন ভাগ করে দিবি না। তাহলে কি ওর সোশ্যালাইজেশন হবে? ওর মধ্যে মোরালিটি ডেভেলপ করবে? ওর মধ্যে গ্রুপিং যে কনসেপ্ট সেটা কি ডেভেলপ করবে? করবে না। বা যে একটা মানে ইউনিভার্সালাইজেশন, ভ্রাতৃত্ববোধ, এইটুকু ডেভেলপ করবে? করবে না। তো এগুলোর ক্ষেত্রে আমাদের বিশেষ নজর দিতে হবে। তারপরে লাস্ট আমরা পাবো এরিকসন্স সাইকোসোশ্যাল থিওরি। এরিকসনের মতে শিশুর বিকাশ 8টি পর্যায়ে ঘটে এবং প্রতিটি পর্যায়ে সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি এখানে 8টি পর্যায়ে দেখাইনি, 4টি পর্যায়ে দেখিয়েছি। যখন আমরা এরিকসনকে ডিটেলস আলোচনা করব, তার থিওরি নিয়ে আলোচনা করব, পরেই রয়েছে, তখন আমরা আলোচনা করে দেবো জাস্ট মানে কিভাবে প্রভাব বিস্তার করছে আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে পরিবেশের পাশাপাশি, আমরা সেটাই এখানে আলোচনা করার চেষ্টা করছি। বংশগতির ক্ষেত্রে কি থাকে? একটা বেসিক টেম্পারামেন্ট একটা শিশুর মধ্যে থাকে। কি কি থাকে? কাল্ম, অ্যাঙ্গার, অ্যাক্টিভ, স্থায়ী, লজ্জা, এগুলো তো স্বাভাবিক প্রবণতা। এগুলো একটা মানুষ, প্রচুর একটা শিশু ছোট থেকে সে লাজুক, তো লাজুক বলে যদি তাকে আমরা ছেড়ে দিই, যদি আমরা রিয়াল ফিল্ডে না নিয়ে আসি, তাহলে কি সেই শিশুটা শিখবে? কিছু শিখবে না। তারপর দেখা গেল একটা শিশুর প্রচুর রাগ, প্রচন্ড সে রেগে যায় যে কোনো, তো রাগটাকে তো কনভার্ট করতে হবে। এই জন্য আমাদের যে হয় না, এই যে বিভিন্ন রকমের, আগে তো এগুলো ছিল না, এখন কি হচ্ছে, এখন শিশুদের যেমন এই খেলাধুলা, স্পোর্টস রয়েছে, যারা খুব রাগী, খুব টেম্পারামেন্ট, তাদের জন্য বক্সিংটাকেও কিন্তু এখন সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। কারণ কিছু কিছু মানুষের জন্মগত বৈশিষ্ট্যই থাকে যে মার হাঙ্গামা করবে, কিছু ভাঙচুর করবে, এটা টেন্ডেন্সি থাকে, সেটাকে বদলানো যায় না। কিন্তু কি করছেন আজকে আমাদের এই সোসাইটি, যে না, তাকে আমরা সিস্টেমেটিক ভাবে এটাকে একটা কম্পিটিশনের রূপ দিয়ে দিই, একটা স্পোর্টসের রূপ দিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো কোথায় এসে স্বীকৃতি পাচ্ছে? পরিবেশে। এখানে ওই যে পরিবেশের ভূমিকা কি রয়েছে বলছে, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। অ্যাকর্ডিং টু দ্য এরিকসন, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, বাবা মায়ের স্নেহ। ছোট থেকে একটা শিশু যদি বাবা মায়ের ভালোবাসা পরিপূর্ণভাবে পায়, তাহলে কি হচ্ছে, বাবা মায়ের প্রতি তার আস্থা তৈরি হয়। কিন্তু ছোট থেকে যদি ধ্যান পরিবেশ, বাড়ির পরিবেশ ঠিক নেই, সে সবাইকে দেখছে বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব, ঠাম্মা দিদার মধ্যে দ্বন্দ্ব, তাহলে তার মধ্যে কি হবে? একটা মিসট্রাস্ট তৈরি হবে। সেই ট্রাস্টের জায়গাটা কিন্তু হারিয়ে যাবে। তাই আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে যে অটোনমি ভার্সেস সেম, ওই কথাটা যেটা বললাম, যে সে লজ্জা পাচ্ছে, সে লজ্জাটাকে ভাঙিয়ে তাকে রিয়াল সোসাইটিতে নিয়ে এসে পারফর্ম করানো কিন্তু একজন টিচারের কাজ, পাশাপাশি বাড়িতে তার বাবা মায়ের কাজ।
যারা স্টেক হোল্ডার রয়েছে, তার রিলেটিভস রয়েছে, তাদের কাজ। তাই বলে তাকে ছেড়ে দিলে হবে না, তাদেরকে শেখাতে হবে। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিউরিটি। এই বয়সে একটা ছেলেমেয়েরা ইনফিউরিটিতে ভোগে, তার আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। তো সেগুলোকে বাবা মাকে নিরসন করতে হবে এবং সঠিকভাবে করতে হবে। এই যে আইডেন্টি ভার্সেস রোল কনফিউশন, সমাজ ও বন্ধু বান্ধব, এই যে স্কুল পরিবেশে যেগুলো বলে দিচ্ছে যে ইনফিউরিটি হয়ে গেলে শিক্ষক মশাই এখানে তাকে সাহায্য করবেন। তারপরে আসলাম আমরা বিহেভিয়ারিজমের থিওরি। এনভায়রনমেন্ট ইজ দ্য মেইন ফোর্স। বিহেভিয়ারিজম বলছে কি, বলছে যে এনভায়রনমেন্ট ইজ দ্য মেইন ফোর্স টু বিল্ড এ হিউম্যান পার্সোনালিটি। এই জন্য আমরা এই বিহেভিয়ারিজম আলোচনা করতে গিয়ে কতগুলো বিহেভিয়ারিস্টের নাম পাবো। ওয়াটসনের একটা গল্প শোনাই। ওয়াটসন কি বলছেন, তিনি একটু জিনটাকে একটু অ্যাভয়েড করে কিছু বলেছেন, তিনি পরিবেশের গুরুত্বটা অধিক মাত্রায় দিয়েছেন, কিন্তু জিনকে তিনি অস্বীকার করেননি। তাই বলে কি বলছেন, যে আমাকে 1 ডজন বাচ্চা দাও, আমাকে ডাকাতের দস্যুর বাচ্চা দাও, চোরের দাও, ডাক্তারের দাও, ইঞ্জিনিয়ারের দাও, বিভিন্ন পরিবেশের দাও, আর আমাকে বলো যার বাবা মানে ডাক্তারের ছেলেকে আমি চোর বানাবো আর চোরের ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, পরিবেশের ট্রিটমেন্ট দিয়ে। যাকে তারপর রয়েছে স্কিনার একজন বিখ্যাত বিহেভিয়ারিস্ট। তারপর হচ্ছে বান্দুরাও রয়েছেন। এগুলো আমরা এখানে একটু জাস্ট দেখে নিই। আচরণবাদীদের মতামত অনুযায়ী শিশু জন্মায় শুধু কিছু সাধারণ রিফ্লেক্স নিয়ে। বান্দুরার যে সোশ্যাল থিওরি রয়েছে, কিন্তু পরিবেশের শেখানো অভ্যাস তার আচরণ গড়ে তোলে। কি বলছে, হেরিডিটি, রিফ্লেক্স, বেসিক বায়োলজিক্যাল ড্রাইভস, এনভায়রনমেন্ট, রিএনফোর্সমেন্ট, পানিশমেন্ট, ইমিটেশন, সোশ্যাল লার্নিং। এগুলো কি? এগুলো হচ্ছে একটা করে বলে দিই, তাহলে ভালো লাগবে। প্রথমে আমরা হেরিডিটিক্যালি কিছু রিফ্লেক্স অ্যাকশন নিয়ে সেই কথাগুলোই। একটা বাচ্চা জন্মায়, সবার মধ্যে একটা রিফ্লেক্স অ্যাকশন থাকে নর্মাল, সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, সেগুলো আমাদের হাতে লেখা নেই। তারপরে কি থাকে, বেসিক বায়োলজিক্যাল ড্রাইভস। স্বাভাবিক, কিছু বাচ্চা জন্ম থেকে কিছু চঞ্চল, কিছু বাচ্চা খুব নড়ে চলে না, কিছু বাচ্চা শান্ত, এগুলো সে জন্মসূত্রেই পেয়ে থাকে। পরে আমরা যেটা পাচ্ছি, পরিবেশে আমরা কি দিচ্ছি, এগুলোকে চেঞ্জ করছি, কি আনছি, এনভায়রনমেন্টের ক্ষেত্রে রিএনফোর্সমেন্ট। আমরা একটা শিশুকে শেখাচ্ছি, তাকে একটা ক্রাইটেরিয়া মেনটেন বা একটা কি বলবো, একটা টার্গেট দিয়ে দিচ্ছি, যে এইটা যদি তুমি পূর্ণ করতে পারো তোমাকে আমি এই গিফটটা দেবো। ঠিক অন্য ধারে তুমি যদি না করতে পারো তোমাকে আমি পানিশমেন্ট দেবো। কখনো গিফটের ভয়েও একটা মানব শিশু সেই কাজটা করে ফেলে, আবার কখনো যে মারের ভয়ে সেই পানিশমেন্টটাকে এড়িয়ে চলার জন্য সে সেই কাজগুলো করে। তারপরে ইমিটেশন। আমরা সবকিছু কিন্তু সবসময় কিন্তু কি বলে যেন, মানে সবকিছুর জন্য যে এক্সপিরিয়েন্স লাগে বা হেরিডিটি লাগে এটাও না, কিন্তু অনেক কিছু তিনি বলছেন যে অবজারভেশন মানে প্র্যাকটিক্যালি সবকিছু পারফর্ম করতে হবে এমন নয়, অবজারভেশনের ক্ষেত্রেও, অবজারভেশনের মধ্যে দিয়েও কিন্তু অনেক কিছু শেখা যায়। যেমন ইমিটেশন, যেমন বাড়িতে কি হয়, বাড়িতে কিন্তু একটা শিশু দেখে যে বাবা কি করে খাচ্ছে, বাবা কি করে ঘুমাচ্ছে, এগুলো কিন্তু শিশু খুব ফলো করে। স্কুলে কি হয়, স্কুলে একটা টিচার দেখবেন, সব টিচারে কিন্তু প্রত্যেকটা ছাত্রের কাছে প্রিয় হয় না। কোনো একটা ছাত্রকে জিজ্ঞেস করলে তোর প্রিয় স্যার অমুক স্যার, কারণ এই কথাটা সে কেন বলতে পারছে, কারণ সে ওই স্যারের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস মন প্রাণ দিয়ে ফলো করে, অথবা ওই স্যারের বা ম্যাডামের যত অ্যাক্টিভিটিস আছে তার মনকে ছুঁয়ে গেছে, তাকে ইমপ্রেসড করেছে। আর সোশ্যাল লার্নিং, আমরা সমাজে চলতে ফিরতে সবসময় শিখতে থাকি। যাকে আজকে এইটুকুই।